আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন কথিত গণভোট এবং জুলাই সনদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাবার জন্য বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি রুলনীতি জারি করেছে। আপনারা সকলে এই নিউজটা দেখেছেন হয়তো। এই বিষয় নিয়ে আজ কথা বলতে আমি আপনাদের সামনে। আমি দীর্ঘদিন পূর্বে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী এবং সাংবাদিক নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটি ইন্টারভিউতে এবং পৃথকভাবে আমার ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং কোর্টের দেওয়া মতামতকে অপব্যাখ্যা করে, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে কিভাবে কাজ করবেন এটা সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের সেই মতামতটা যদিও বিতর্কিত, তারপর যুক্তির খাতিরে যদি আমরা ধরে নিই সেরকম একটা মতামত দিয়েছিলেন। সেই মতামতের শেষ অংশে লেখা ছিল, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। মনে রাখবেন, কোথাও সুপ্রিম কোর্ট বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। এখন ওই উপদেষ্টা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির অধীনে তো কাজ করতে পারে, কারণ রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান, সবকিছুর ঊর্ধ্বে তিনি। এখন সুপ্রিম কোর্টের এই মতামতকে অপব্যাখ্যা করে তারা ক্লেইম করছে, তারা দাবি করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। আসলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবে এমন কোনো কথা বলেনি। এক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্ট মাথায় রেখেছিল, বিবেচনায় রেখেছিল যে সুপ্রিম কোর্টও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের ঊর্ধ্বে না। সাংবিধানিক কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা থাকে তারা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু যেটা সংবিধানে নাই সেইটা বলার ক্ষমতা সুপ্রিম কোর্টেরও নাই। কাজে সুপ্রিম কোর্ট সেই মতামতের বিগিনিংয়েই বলছেন তত্ত্বাবধায়ক বা অন্য কোনো সরকার গঠন করার বিষয় সংবিধানে নাই, অর্থাৎ একেবারে শুরুতেই তারা এটা স্মরণ করিয়ে দিয়েছেন। এখন সেই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করাটা যে সম্পূর্ণ অবৈধ ছিল সেটা আমি রিপিটেডলি 1 বছর পূর্ব থেকে বিভিন্ন সময় বলেছি। আরেকটি বিষয় ছিল যে মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার কতটুকু। রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে, এর ভিতরে কোনোটা নাকি প্রেসিডেন্ট অর্ডার হয় না, কারণ আমাদের সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরে 72তে সংবিধান গ্রহণ করার পরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। প্রেসিডেন্ট অর্ডার হয়েছিল কখন? যখন আমাদের সংবিধান ছিল না, মুজিবনগর সরকার এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য রাষ্ট্রপতির আদেশ ছিল। যেদিন থেকে সংবিধান গ্রহণ করা হয়েছে তারপরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়? সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির এখতিয়ার দেওয়া হয়েছে। জরুরি বিষয়ে তিনি জারি করতে পারবেন যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। শর্ত আছে, সংবিধানে যেটা নাই, অর্থাৎ সংবিধানের ভিতরে যেটা নাই বা যেটা জারি করলে সংবিধানের বিধিবিধান রহিত হয়ে যাবে, এটা তিনি করতে পারবেন না। তাহলে গণভোটের বিধান তো সংবিধানে নাই, রাষ্ট্রপতির তো ওখানেই স্টপ। কথিত জুলাই সনদ বা সংস্কার এটা সংবিধানে নাই। এ জাতীয় অধ্যাদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 93তে, সেই অনুচ্ছেদেই বারিত। এখন কেন তিনি করলেন? তাকে দিয়ে জোর করানো হয়েছে। আমরা এবার আসি, রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়? সংবিধানের 48 অনুচ্ছেদের 3 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা বলা আছে, তিনি কেবলমাত্র এক্সক্লুসিভলি মানে নিরঙ্কুশভাবে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন। 48-3 উপনুচ্ছেদ। আর যা কিছু করতে হবে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে। তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের ভিতরে ছিলেন, কিছু সময় দেশের বাইরে ছিলেন, তার পরামর্শে কি এই অধ্যাদেশ জারি হয়েছে? না, হয়নি। তাই যদি না হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতির যে এখতিয়ার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ, এর বাইরের যে অধ্যাদেশ হয়েছে সেগুলো সংবিধানের বিধিবিধান লঙ্ঘন করে করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণরূপে অবৈধভাবে করা হয়েছে। এর ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য সাজানো
একটা মোকারি যে ট্রায়াল প্রক্রিয়া, সেটাতে যাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অর্থাৎ যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সোচ্চার ছিল, বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল, তাদেরকে সাজা দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য যে একটা সিস্টেমেটিক প্রি প্ল্যান বিচার ব্যবস্থা, সেটার জন্য 4 বার অধ্যাদেশ জারি করানো হয়েছে, যেটা ছিল সম্পূর্ণরূপে অসাংবিধানিক। ফলে আইনের ভাষায় আছে ভয়েড ইন এবিসি, অর্থাৎ যে বিষয়গুলি শুরুতেই অবৈধ, তার ধারাবাহিকতায় সবগুলো অবৈধ হয়ে যায়। ফলে যে অধ্যাদেশ জারি করে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ অন্যদেরকে সাজা দেওয়ানো হয়েছে, তার বিগিনিং ছিল অবৈধ, তার ধারাবাহিকতায় যা কিছু হয়েছে সেগুলো অবৈধ। তৃতীয় হচ্ছে 2024 সালের অগস্টে আন্দোলনের নামে সহিংসতা, বর্বরতা, নারকীয়তা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, পুলিশ হত্যা, এই সমস্ত অপরাধীদের রক্ষা করার জন্য যে ইন্ডেমনিটি দেওয়ার প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে, সেটাও রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা করার সুযোগ নাই। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধ ক্ষমতা দখলদাররা যা কিছু করেছিল সবকিছুকে বৈধতা দেওয়ার জন্য 1979 সালের পার্লামেন্টের 9 এপ্রিল আইন পাশ করেছিল, যেটাকে বলা হয় সংবিধানের 5ম সংশোধনী। একইভাবে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে তিনি ইউজার বার ছিলেন, অবৈধ ক্ষমতা দখলদার, তিনিও 7ম সংশোধনী করে চেষ্টা করেছিলেন বৈধতা দিতে। এই 2টি সংশোধনী সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং অবৈধ ক্ষমতা দখলদারদের, কৃতকর্মকারীদেরকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী, তস্কর, নানাভাবে অভিহিত করা হয়েছে। আর একটা খুনিদের রক্ষা করার জন্য একটা আইন হয়েছিল, অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত যারা, তাদের রক্ষা করার জন্য একটা ইন্ডেমনিটি করা হয়েছিল। সেই দায় মুক্তিও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে এই যে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল, সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করা, ক্ষমতা দখলের জন্য নানা রকম রাষ্ট্রদ্রোহী সহ খুন খারাপি, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতার কাজ করা, এই সকল বিষয়কে বৈধতা দেওয়ার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, কোনোভাবে এটা করা সম্ভব হবে না। কেউ কেউ বলছেন তাহলে 133টি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করছেন, এর পরিণাম কি হবে? একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেগুলি ঘটে গেছে সেটাকে পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার, অর্থাৎ যা ঘটে গেছে সেটাকে কন্ডোন করা যেতে পারে, ক্ষমা করা যেতে পারে, মাফ করা যেতে পারে, গ্রহণ করা যেতে পারে। কিন্তু যেগুলো চলমান রয়েছে সেগুলোকে কোনোভাবে সংবিধানের বাইরে গিয়ে পার্লামেন্টে আসন্ন অধিবেশনে গ্রহণ করার সুযোগ নাই। আমি মনে করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন রুলস অফ ল এস্টাবলিশ করবেন, আইন অনুযায়ী সবকিছু হবে। আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান বলেছেন সবকিছুই হবে আইন অনুযায়ী। সরকারের আরেকজন প্রভাবশালী মন্ত্রী ল ব্যাকগ্রাউন্ডের জনাব সালাউদ্দিন বলছেন সবকিছু আইন অনুযায়ী হবে। আমরা আশা করব আসন্ন সংসদ অধিবেশনে অবৈধ প্রক্রিয়ায় জারিকৃত অবৈধ অধ্যাদেশগুলিকে কোনোভাবেই বিবেচনা গ্রহণ করার সুযোগ থাকবে না এবং করবেন না। যদি করেন তার পরিণতি কিন্তু 5ম সংশোধনী, 7ম সংশোধনী এবং অপারেশন ক্লিন হার্টের খুনের দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে বিধিবিধান, এই 3টির পরিণতি যা হয়েছিল টুডে অর টুমরো একই জিনিস হবে। আমার যে কন্টেন্টসগুলো বিভিন্ন সময় বলেছি তার প্রতিফলন আজ দেখলাম। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রিট আবেদনকারীদের পক্ষে প্রেস ব্রিফিং করে একই কথাগুলি বলেছেন যে আমাদের রিটে এই বিষয়গুলো উত্থাপন করেছি এবং আদালত সেগুলো বিবেচনায় গ্রহণ করে দেখেছে যেখানে সাংবিধানিক গুরুত্বপূর্ণ আইনের বিষয় সম্পৃক্ত আছে। সে কারণে সরকার এবং অন্যান্যদেরকে এই বিষয়ে কারণ দর্শাবার জন্য নির্দেশ দিয়েছেন। কোর্টের পরিভাষায় বলা হয় রুল নিশি জারি করেছেন। কোনদিন আইন অঙ্গনের সঙ্গে জড়িত না আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখলদারদের সঙ্গী হয়ে এই সকল অপকর্ম করেছেন। যদিও একসময় তিনি গণ আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর বর্তমানে তার স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ সেই যুদ্ধ অপরাধী পক্ষের পক্ষে। তিনি অনেক অন্যায় করেছেন। বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের রুলস অফ ল এবং কনস্টিটিউশনাল কন্টিনিউশনকে ধ্বংস করার জন্য যে কুশীলবরা, ইউনূসের পরে দ্বিতীয় ব্যক্তি তিনি এই আসিফ নজরুল, যদিও তার মূল নামটা মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা আশা করব এই অবৈধ প্রক্রিয়ায় যা কিছু হয়েছে কোনোভাবে এটাকে যেন অ্যাপ্রুভ করা না হয়। সুপ্রিম কোর্টও কিন্তু আইনের ঊর্ধ্বে না,
কাজে সুপ্রিম কোর্ট নিজেও আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আমি একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমার প্রায় 40 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, কোনো মাপেই কথিত জুলাই সংস্কার, কথিত জুলাই সনদ, কথিত গণভোট এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। বিয়ন্ড কনস্টিটিউশন। অবৈধ ক্ষমতা দখলদার ইউনূসও এবং তার পারিষদবর্গ যে শপথ নিয়েছিলেন সেখানে তারা বলেছিলেন, এই মর্মে শপথ নিচ্ছি যে আমরা এই সংবিধানকে প্রোটেক্ট, প্রিজার্ভ এবং ডিফেন্ড করব। সংবিধানকে সংরক্ষণ করবেন, সংবিধানকে ডিফেন্ড করবেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ করবেন। এই শপথ নিয়ে যারা শপথ পরিপন্থী অর্থাৎ সংবিধান পরিপন্থী কাজ করেছেন তারা অন্যায় করেছে শুধু না, তারা ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছেন। ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ যে দুর্নীতি, সংবিধান ভঙ্গ, রাষ্ট্রদ্রোহিতা, অনাচার, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে ব্যবহার করা, বিচার বিভাগকে ব্যবহার করার মধ্য থেকে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এমন ক্ষমতালিপ্সু, দুর্নীতিবাজ, অবৈধ ক্ষমতার এক্সারসাইজ করা কোন ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। টুডে অর টুমরো আইনের আওতায় বিচারের মুখোমুখি তাদের হতে হবে। সবচেয়ে আরেকটি জঘন্য কাজ করেছে, গ্রাম অঞ্চলে মানুষ বলে যে আমাকে তোরা মোড়ল বলবি, আমাকে তোরা বলবি আমি এই গ্রামের সম্মানিত ব্যক্তি, আমি মাতুব্বর। ইউনূস ক্ষমতা ছাড়ার পূর্বে 10 ফেব্রুয়ারি একটা গেজেট নোটিফিকেশন করে বলছেন যে আমি নিজে একজন ভিভিআইপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতএব আমাকে 1 বছর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিরাপত্তা দিতে হবে। আমি শুনি নেই কোন আহাম্বক নিজেকে নিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে, আর বিধিবিধান উপেক্ষা করে তিনি 1 বছরের নিরাপত্তার জন্য গেজেট করেছেন। সেখানে প্রচলিত রেওয়াজ এবং নিয়ম ছিল 3 মাস, এর বাইরে না। তাও নির্বাচিত এবং অন্যান্যদের ক্ষেত্রে। উনি তো অনির্বাচিত, অবৈধ। উনি জুডিশিয়ারিকে যেভাবে ব্যবহার করেছেন, যেভাবে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছেন উনি এবং ওনার পারিষদ, দুদক কিনেকে এখন হিমশিম খাচ্ছে তাদের অভিযোগ রিসিভ করতে। এত বেশি অভিযোগ জমা হচ্ছে। কালের কণ্ঠের নিউজে দেখলাম যে তারা বলছেন এটা রেকর্ড, নজিরবিহীন এত অভিযোগ দুর্নীতির তাদের বিরুদ্ধে। আমরা আশা করি প্রধানমন্ত্রী বলেছেন সবকিছুই আইন অনুযায়ী হবে, সবকিছুই যেন আইন অনুযায়ী হয়। আইনের বাইরে কিছু করলে আমি যে 3টি উদাহরণ দিলাম পরিণতি তাই হবে। আশা করি আপনারা অন্তত নতুন প্রত্যাশার হতাশা সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে যাবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 5 আগস্ট সরকার পতনের পর একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল না, মনে আছে আপনাদের? আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। যদি 5 আগস্ট সরকার পতন না হতো, কিংবা 5 আগস্ট যদি সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালাতো, অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের উপর হামলা চালাতো, সেক্ষেত্রে তারা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিত। তার মানে আমি বারবার বলেছি তাদের হাতে যথেষ্ট অস্ত্র শস্ত্র ছিল, তাদের হাতে যথেষ্ট গোলাবারুদ ছিল। যদি নাই থাকতো তবে কিভাবে তারা সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেয়, আগে থেকে ভিডিও রেকর্ড করে রাখে? এগুলা কোত্থেকে আসতো? প্রত্যেকটা অস্ত্র আসছে চীন থেকে, পাকিস্তান থেকে এবং তুর্কি থেকে। এইখানে অনেকগুলা অত্যাধুনিক অস্ত্র ছিল যেগুলা অন্যান্য দেশের, আমি সেই দেশের নাম মেনশন করব না, তারা তুর্কি, পাকিস্তান এবং চীনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এইখানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী কয়েকটা সংগঠন আছে, কেএনএফ এর মতো, এরা এই কাজগুলা করেছে এবং রোহিঙ্গাদের একটা বিশেষ ভূমিকা ছিল। পাশাপাশি আরাকান আর্মি এবং আরশাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। অস্ত্রগুলা বাইরে থেকে বাংলাদেশে ঢুকাতে সমুদ্র পথে বাংলাদেশের নেভি, কোস্টগার্ড সবগুলাই তো ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এইগুলা পুরান কাহিনী আর নতুন করে সামনে আনতে চায় না। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা বিবৃতি দিয়েছে। 5 আগস্ট পরবর্তী, আমি বারবার বলেছি, এদের জুলাই সনদ, সংবিধান সংস্কার যা কিছুই দেখেন না কেন, সবকিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। কি বলেছে? আজকে তো স্বীকারই করে নিল তাদের উদ্দেশ্য প্রকৃত জনগণের সরকার গঠিত হলে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনূসের যে মনোবাসনা ছিল আলী রিয়াজের মতো ভণ্ডদেরকে নিয়ে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকা, কিন্তু হিসাব নিকাশে মিল পায়নি।
এইখানে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত একটা বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঠেকাতে, বাংলাদেশে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ঠেকাতে তারা অনড় ছিল, যার কারণে কিন্তু মন্দের ভালো বিএনপিকে তারা বেছে নিয়েছে। মন্দের ভালো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতেই বাংলাদেশের ক্ষমতায় আসছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো কোনোদিনের জন্য ক্ষমতায় আসতে পারবে না, এটা লিখে রাখেন। গতকাল ইলিয়াসের একটা ভিডিও দেখছিলাম, সে বলতেছিল বাংলাদেশে দুইটা রাজনৈতিক আদর্শ, বিএনপি মধ্যপন্থী একটা দল, একটা আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ স্বাধীনতার পক্ষে। স্বাধীনতাকে যদি আপনি অন করেন, স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আওয়ামী লীগ যুগ 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 বেঁচে থাকবে। আর যদি স্বাধীনতার বিরুদ্ধের শক্তিকে আপনি বাঁচিয়ে রাখতে চান, কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে সবসময় থাকবে, এটাকে নির্মূল করা সম্ভব না, সেটা জামাত ইসলাম। অর্থাৎ জামাতের রাজনৈতিক আদর্শ এবং আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ সবসময় বেঁচে থাকবে, কিন্তু মধ্যপন্থী বিএনপি অর্ধেক জামাত, অর্ধেক রাজাকার, অর্ধেক দেশদ্রোহী, অর্ধেক স্বাধীনতার পক্ষের শক্তি, এই দলটা কখনো দীর্ঘমেয়াদে বাংলাদেশে বেঁচে থাকবে না। ইলিয়াসের কথায় এই প্রথমবার আমি একমত পোষণ করছি। কিন্তু এখানে জিওপলিটিক্যাল অনেক ব্যাপার থেকে যায়। এই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার্থে বাংলাদেশে জামাতকে কখনো পশ্চিমারা ক্ষমতায় আসতে দেবে না। আলটিমেটলি পশ্চিমারা যতই জামাতকে লালন পালন করুক, পশ্চিমারা যতই মৌলবাদকে লালন পালন করে, তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা যে ধরনের চক্রান্ত করে বিশ্বের বিভিন্ন দেশে, যেটা ইরানে দেখতে পাচ্ছেন, যেটা লিবিয়াতে হয়েছিল, সিরিয়াতে হয়েছিল, যেটা আফগানিস্তানে হয়েছিল, যেটা বাংলাদেশে হয়েছিল, এখন ইরানে হচ্ছে, পরবর্তীতে হয়তো পাকিস্তানও আবার হতে পারে, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে মৌলবাদকে জাগিয়ে দিয়ে সেই মৌলবাদকে, ইসলামী সন্ত্রাসবাদীদেরকে দমনের নামে সে দেশে অভ্যন্তরে হামলা চালানো, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা, সে দেশের প্রাকৃতিক সম্পদ সেগুলাকে আত্মসাৎ করার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী করেছে, আগামী দিনেও করবে, শুধুমাত্র শক্তিশালী অবস্থানে রেখে তাদের স্বার্থগুলোকে উদ্ধার করা। কিন্তু এই অঞ্চলে চীনের একটা ব্যাপার আছে, ভারতবর্ষের একটা বিশাল ব্যাপার আছে। এই অঞ্চলে মার্কিনিরা চাইলে জামাতকে কখনোই ক্ষমতায় আনতে পারবে না, কারণ ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই। এটা আপনারা যে যত কথাই বলেন না কেন, যতভাবে ব্যাখ্যা করেন না কেন, এখন তারেক রহমান কি মুচলেখা দিয়ে আসছে, কি মুচলেখা দিয়ে আসেনি, সেটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে জামাতকে কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তুমি যে স্বপ্ন দেখছো, তোমরা যে স্বপ্ন দেখছো বাংলাদেশে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, যে সংবিধান আমরা ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া মার্কিন পাপেট আলেরিয়াজের লিখিত সংবিধান প্রণয়ন করবা, ওইটার সম্ভাবনা বাংলাদেশে আর কোনোদিনও হবে না। তোমাদের রাজনৈতিক মৃত্যু অলরেডি হয়ে গেছে। তোমরা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, এটা আমি লিখিত দিতে পারি। সুতরাং এই ধরনের মনোবাসনা থেকে যত দ্রুত বের হয়ে আসতে পারবে, তত দ্রুতই বাংলাদেশের জন্য মঙ্গল, তোমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গল, তোমাদের জীবনের জন্য মঙ্গল। একটা উপদেশ দিলাম, আশা করি মেনে নেবা ভাইয়া। ভালো থাকবেন।